তার মানে জেনারেটেড বয়লারগুলো চলছে না। এবং আপনি সবচেয়ে বেশি, আমি এজাজ স্যারকে বলবো, আমিও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার 2 স্যার আজকে এখানে আছেন। স্যার, ইন্ডাস্ট্রি সেক্টর কিন্তু সবচেয়ে বেশি এনার্জি এফিশিয়েন্ট। আপনি যদি আমাদের মিলগুলো দেখেন, কো জেনারেশন, ট্রাই জেনারেশন, ইজিবি বয়লার, ভেপার অ্যাবজর্পশন চিলার আমরা ইউজ করছি। তার মানে হিট ক্যাপাসিটিতে প্রায় 65 থেকে 75% এফিসিয়েন্সি আমাদের ক্ষেত্রে হচ্ছে। বিল কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ পাওয়ার যারা ইউজ করেন বা বয়লার যারা ইউজ করেন তারাই সবচেয়ে বেশি দেয়। সো এফিসিয়েন্সির দিক থেকে আজকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অনেক বেশি এগিয়ে গেছে। সো ইন্ডাস্ট্রি সেক্টরে গ্যাসের ইন্স্যুরেশনটা যদি না হয়, আমাদের বায়ারদের কাছে খুব ভালো খারাপ একটা সিগন্যাল যাচ্ছে। ওরা জানতে চাচ্ছে তোমরা কি আরো পরের 3 মাসের অর্ডার পারফর্ম করতে পারবে কি না, এবং এটা আমাদেরকে এখন বলতে হচ্ছে আমরা পারবো কি পারবো না। এবং সব সময় এই পিক সিজনে যখন এই ডিজাস্টারটা হয়, এটা আসলে বাইরে আমাদের ভাবমূর্তিটা খুব চরমভাবে ক্ষুণ্ণ করে। এবং তৃতীয়ত আরেকটা জিনিস বলতে চাই যে আসলে আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। ব্যাংক এখন আর কিছু শুনতে চায় না, বিমা কিছু শুনতে চায় না যখন কিস্তির টাকা মিস হয়। সো এই গ্যাসের ক্রাইসিসের যদি আমাদের ক্যাপটিভ এবং বয়লারের ক্ষেত্রে আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস এবং জ্বালানি দরকার, এটা ইনশিওর না হলে সামনে একটা ভয়াবহ বিপদ হবে। আর স্যার, আরইবিটাকে একটু ঢেলে সাজানোর দরকার। বলা হচ্ছে যে ক্যাপটিভ না, আপনি আরইবি পাওয়ার ইউজ করেন। আমার মিলে গত 3 মাসে আমি ডাটা নিলাম, 4.25 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাদের আরইবির পাওয়ার থাকে না। এই গ্রিডগুলো খুব দুর্বল, একটু ঝড় বৃষ্টি পানি বাতাসে এই গ্রিডগুলো চলে যায়। ক্যাপাসিটি জেনারেশন বেড়েছে কিন্তু আমাদের গ্রিড স্ট্রেংথেনিং হয়নি। আর লাস্ট অফ অল, পাওয়ার সোলারের ক্ষেত্রে আমি খুবই ধন্যবাদ জানাই। এবার শুল্ক ক্ষেত্রে যে সুবিধাটা আমরা পেয়েছি, আমাদের সমস্ত ট্যাক্সগুলো ওয়েভ হয়ে গেছে এবং ইএসএস এনার্জি সিস্টেম সহ, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। কিন্তু সোলারটা স্যার আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। আমরা মাত্র 4 ঘন্টা পাই। এটার সাথে যদি ইএসএস সিস্টেমটা ইন্টিগ্রেটেড না হয়, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা পুরোপুরি সলভ হয় না, এবং এটা একটু ক্যাপিটাল ইন্টেন্সিভ, এবং সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি। তা আমার মনে হয় কয়লা এবং লাস্ট স্যার, আমি ভুলে গিয়েছিলাম একটু লাস্ট পয়েন্টে, আমরা গত সপ্তাহে এতগুলো কোশ্চেন একসাথে উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। স্যার এইটাই শেষ, আমি আর বলবো না। ভোলার গ্যাসটা ন্যাশনাল গ্রিডে আমরা কিভাবে আনতে পারি? আমরা কিছুদিন আগে পেট্রোনাসের একটা প্রেজেন্টেশনে দেখলাম, ওরা ক্রায়োজেনিক ট্যাঙ্কে আমাদের দেশে গ্যাস আনতে চাচ্ছে 9 ফিট এবং 12 ফিট এবং 24 ফিট ট্যাঙ্কারে, যেটা প্রাইস ওরা বলেছে $23 পার MMBTU। তার মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটা 103 থেকে 4 টাকা পার কিউবিক মিটারে পড়বে, যেটা ইন্ডাস্ট্রি অ্যাফোর্ড করার মতন সম্ভাবনা নেই। সেই মডেলটা ওদের কারিগরি সহায়তায় ভোলার গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ইমপ্রুভ করে আমাদের দেশে ইউজ করতে পারি কিনা, তাহলে হয়তো দামটা অনেক কমে যাবে, কারণ তাদের লজিস্টিকের পার্টের খরচটা অনেক বেশি। সো এটা যদি আপনারা একটু ভেবে দেখেন, এটাও কিন্তু আমাদের জন্য একটা সাময়িক রিলিফের সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষের দিক দিয়ে শুরু করি আর কি। আপনি যে পেট্রোনাসের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের টিম চলে গেছে এবং গতকালকে ফেরত এসেছে, এবং আমরা খুব হোপফুল যে ওদের সাথে কোলাবোরেশন করে আমরা ভোলার গ্যাসে কিছু করতে পারব। 1 নম্বর। সেকেন্ড লাস্ট কোশ্চেন ছিল আপনার, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি টেক্সটাইলের লোক। আমি এককালে টেক্সটাইলের লোক ছিলাম, এখন আমি ফুল টাইম পলিটিশিয়ান, বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন অফ টেক্সটাইল পিপল। আপনার গ্যাসের প্রেশার না থাকলে, বাইরের ডিমান্ড থাকলে, বাইরের রিজেকশন কি হলে একটা বিজনেস ম্যানের ক্যাশ ফ্লোতে কত বড় প্রভাব পড়ে, এবং ব্যাংকে যে লাল খাতায় নাম ওঠে, এটা আমি আমার চেয়ে ভালো কেউ আপনারা বুঝতে পারবেন না, কেননা 1/11 পরে আমাকে এটাই করা হয়েছিল, এবং যে লাল খাতায় নাম উঠছে নাম কিন্তু এখনো কাটে নেই। তা আমি চাইবো না যে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা আমাদের জন্য লাল খাতায় নাম উঠুক। কিন্তু সমস্যা হচ্ছিল যে ফ্যাসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, যে অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনারা ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না?
তারা উন্নয়নের সরকার, শুধু উন্নয়নের জন্য আরও টাইম দরকার। কিন্তু আমরা যখন আসলাম, আমাদেরকে ইলেকশনে জনগণ আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, দায়িত্বভার গ্রহণ করলাম, এসে দেখলাম যে উন্নয়নটা হয়েছে, কোথায় পয়সাটা বানানো যাবে সেই জায়গায় হয়েছে, কিন্তু কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে উন্নয়নটা সাস্টেনেবল হবে সেটা তারা করে নাই। যার সবচেয়ে বড় হলো আজকে এলএনজির প্রবলেম হয়ে গেছে, একটাতে আগুন লেগে গেছে, সারা দেশে হাহাকার লেগে গেছে। এখন এই যে আমার প্রতিমন্ত্রী বললেন যে আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে যে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করব, এইটাই নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক, এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্বভার গ্রহণ করেছি 6 মাস, এর মধ্যে 3 বার কিন্তু আপনাদের নিয়ে বসেছেন উনি। এবং আজকে আমি আর আমার প্রতিমন্ত্রী আলাপ করেছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিয়ালদের সাথে বসেছে মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডাস্ট্রিয়ালদের আজকে যে আমাদের ক্রাইসিস আছে, আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন, আমার বিশেষজ্ঞরা যারা আছেন, তামিম সাহেব আছেন, আদিল সাহেব আছেন, আর সংশ্লক সাহেব আছে, এদের নিয়েও প্রধানমন্ত্রীর মিটিং করা প্রয়োজন। এবং এখান থেকে বেরিয়ে যে আমি এনাকে প্রপোজ করবো ডেট দেওয়ার জন্য, ওনাদেরকে ডাকার জন্য, ওনাদের কাছে আজকে যে প্রেজেন্টেশনটা দিল সেটা যেন উনি নিজেও দেখেন। কেননা আমি একটা জিনিস আপনার, আমি ওনার দল করি বলে কথাটা বলছি না, আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমরা হলো ওই সময়কার প্রোডাক্ট, ওই সময়কার আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এক রাতে এক খোঁচাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট 2 কোটি টাকা থেকে 20 কোটি টাকা করে দিল, তখন থেকে কিন্তু, আর ব্যাংকদেরকে বলে দিল টাকা দাও, ইন্ডাস্ট্রি করতে হবে, তখন কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আপনার তার ছেলের মধ্যে আমি ওনার মন্ত্রী হিসেবে আমি দেখতে পাই সেই জিনিসটা ওনার আছে, এবং সেই জন্য ইনি প্রতিনিয়ত প্রত্যেকের সাথে কাজের ফাঁকে ইন্টারাকশন করেন, জানার চেষ্টা করেন। এবং আমরা যারা মন্ত্রী আছি আমরাও কিন্তু মোটামুটি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে। উনি ডাকলে আমাদেরকে সব নোট নিয়ে যেতে হয়, ফাইল নিয়ে যেতে হয়, কোন প্রশ্নটা করে। তো হি ইজ ভেরি সিরিয়াস যে এই আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সবচেয়ে কম বিপদে ফেলানো যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উনি কি মাদার বাড়ি গেছেন সেদিন, যে ওখানে আরো কি করা যায়। কয়লার কথা এখানে এসছে, আমরা কয়লা দিয়ে আরো পাওয়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি, কিন্তু যেহেতু উন্নতিশীল দেশগুলোতে কয়লার পাওয়ারের ব্যাপারে অনেক রিজার্ভেশন আছে, এমনকি ফান্ডিংও বন্ধ করে দিয়েছে। তো সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সাথে এই পাওয়ার স্টেশনগুলোর দিকে আগাতে হবে। আর আপনি যেটা বললেন যে আপনাদের বোর্ডে রাখার ব্যাপারে, এটার ব্যাপারে আমি কাজ শুরু করেছি। আমি অলরেডি রাজশাহী নেসকোতে আমি বগুড়ার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে রেখেছি, এবং এখানেও যতগুলো আমার ইউটিলিটি আছে প্রত্যেকটা ইউটিলিটিতে আমি চেম্বারগুলো থেকে একজন করে ডাইরেক্টর দেওয়ার জন্য আমি চিন্তা করেছি, এবং আশা করি এটা আমি করতে পারবো। তিতাসেও থাকবে ইনশাল্লাহ। তো আপনার আমার মনে হয় আপনার এই কোশ্চেন ছিল। আর তো আমি আর সোলারের ব্যাপারে আপনাদের বলি, সোলারের ব্যাপারে উই আর ভেরি অ্যাগ্রেসিভ, এবং তার জন্য আমরা তাড়াতাড়ি একটা পলিসি তৈরি করেছি। মাত্র 2 মাসের মধ্যে আমরা পলিসিটা তৈরি করেছি, এবং এটাকে বিজনেস ওরিয়েন্টেড করার জন্য, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার জন্য আমরা সব রকমের ফ্যাসিলিটি দিয়েছি, ইনক্লুডিং 5 ইয়ার ট্যাক্স হলিডে। এখন আপনারা জানেন বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আপনার কোন তলায় কোন কেরানি একটা সিল মেরে দিবে সেটাকে ছুটাতে আবার টাইম লাগে। এখন চট্টগ্রাম পোর্টে অ্যাসেসররা কি তৈরি করছে, এটা আপনারা যদি আমাদের কেসগুলো এনে দেন,
আমি এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমরা যা পলিসিতে বলেছি ওইটাই ইমপ্লিমেন্ট হবে, তার বাইরে কোনো কিছু হবে না। এবং আমাদের ইচ্ছা এবং আমি মনে করি ইটস পসিবল যে সোলার আমরা আমাদের যে টার্গেট 10,000 মেগাওয়াট এটা করতে পারবো। পার্টিকুলারলি আমরা তো ক্লাস্টার বেসিসে যাচ্ছি, পার্টিকুলারলি ওপেক্স মডেলে আমরা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে রুফটপ দিয়ে দেব আপনার। এবং এখানে গভর্নমেন্ট কোনো ইনভেস্টমেন্ট করবে না, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট করবে। আমি অলরেডি আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের 2 অ্যাডভাইজার এই অ্যাডমিনিস্ট্রেশনে বসেছি, তাদেরকে বলেছে এরিয়া ভাগ করো, ভাগ করে ইয়েতে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দাও, কারা কারা ইনভেস্ট করতে আসলে আমরা বসে ট্যারিফটা ঠিক করে এরিয়া ওয়াইজ আমরা দিয়ে দেব। আপনারা যদি কেবল টিভি ওয়ালা ব্যবসা করতে পারে, যদি ওয়াইফাই ওয়ালারা ব্যবসা করতে পারে, আপনারা নেট মিটার দিয়ে রুফটপে লাগিয়ে আপনাদের বিলটা কেন তুলতে পারবেন না? সুতরাং সব গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবেন না, কিছুটা আপনারা এবং ক্রেতা সাথেও একটু ডিপেন্ড করেন। এবং আমি বিশ্বাস করি দিস উইল বি এনি ইনভেস্টমেন্টের জন্য ইট উইল ভেরি ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট। এটা আপনারা করতে পারবেন এবং এটা আমরা এই মাসের মধ্যে আমরা এটা শুরু করে দেব। এবং কাজও আপনারা যদি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আমরা সোলারে চলে আসতে পারবো। আর তাছাড়া যেগুলো বড়গুলো যেগুলো সেগুলোর জন্য আমরা এখানে বোধহয় ডক্টর এজাজ বোধহয় বলেছিল যে এই যে আমরা জমিগুলো দেব, এই জমিগুলো আমরা যেটা ভাবে কোনো ভাড়া বা কিছু দেব না আমরা। দিস জমি ল্যান্ড উইল বি আওয়ার ইকুইটি, সো দ্যাট যদি যে সেই সময় ওই জমির যে দাম ইনভেস্টমেন্ট সাথে যোগ করে ওই শেয়ারটা আমাদেরকে দেবে। আমার মনে হয় যে এর চেয়ে ভালো প্রপোজাল হয় না। আর আপনার এই কোশ্চেন ছিল অবসর টেন্ডার আমরা করেছি এবং টেন্ডার ক্লোজিং হবে। আমরা যেটা নভেম্বরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে আই ওয়ান্ট টু ভিজিট হিউস্টন। ওখানে যারা বড় বড় যারা আছে তাদের প্রেসিডেন্টদের সাথে দেখা করে তাদেরকে ইনভাইট করব আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য। তার জন্য আসে, সেই জন্য আমি প্রচারের জন্য বেরোবো আর কি। ধন্যবাদ। আমার নাম মোল্লা আমজাদ হোসেন। আমি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার, পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি এবং সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন এবং আমি নিজেও বসেছি। তা আপনারা তো দেখলেন প্রাইভেট সেক্টরে একটা ছোট্ট জিনিস নিয়ে আমাদের দায়িত্বভার গ্রহণ করার পরে হঠাৎ করে মিডল ইস্ট ওয়ার লেগে গেল। আমি বারে বারে বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে, আপনারা ভয় পেন না, আপনার পেট্রোল পাম্পে এত লাইন দিয়েন না। এবং এই পেট্রোল পাম্পে এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে 2টো পেট্রোল পাম্প আছে।